ভারতের স্টক মার্কেটে নতুন কেউ বিনিয়োগ করতে শুরু করলেই সে প্রথমে যে নামের সাথে পরিচিত হয় সেটি হলো হর্ষদ মেহতা। বিগ বুল আর স্টক মার্কেটের অমিতাভ বচ্চন হিসেবে খ্যাতি পাওয়া হর্ষদ মেহতার নাম শুনলে সবাই দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ তাকে বাণিজ্যিক মার্কেটের মাস্টারমাইন্ড মনে করেন, অন্যদের কাছে তিনি কেবল একজন ছিচকে জালিয়াত। মুম্বাইয়ের লাজপাত্রা কলেজ থেকে কমার্স নিয়ে 1976 সালে পড়াশোনা শেষ করেন হর্ষদ। 1984 সালে মেহতা তার স্টক ব্রোকিংয়ের লাইসেন্স পেয়ে যান আর তারপরই খুলে বসেন নিজের ব্রোকারেজ প্রতিষ্ঠান গ্রো মোর রিসার্চ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। 2 বছরের মধ্যেই মেহতা স্টক মার্কেটে নিজেই বিনিয়োগ করা শুরু করে দেন। 1992 সালের মধ্যে মেহতা ভারতের সর্বোচ্চ করদাতাদের একজন হিসেবে নাম লেখান। কারো কোনো ধারণাই ছিল না কিভাবে মেহতা বিনিয়োগ করার অর্থ পাচ্ছেন। সে সময় ব্যাংকগুলো সরাসরি স্টক মার্কেটে বিনিয়োগ করার অনুমতি ছিল না, কিন্তু স্টক ব্রোকারদের মার্কেটে বিনিয়োগ করার জন্য অর্থ প্রয়োজন। ব্রোকাররা সরকারি সিকিউরিটিজের বিনিময়ে ব্যাংকারদের সঙ্গে হাত মিলিয়ে ব্যাংকের সেই টাকা স্টক মার্কেটে নিয়ে আসতে শুরু করেন। কিছু কিছু ব্যাংকের নগদ অর্থে টান পড়ত, আবার কিছু কিছু ব্যাংকের সিকিউরিটি ডিপোজিট কম ছিল। ফলে স্বাভাবিকভাবেই দুই পক্ষই সিকিউরিটিজের বিনিময়ে নগদ এবং নগদের বিনিময়ে সিকিউরিটিজের খোঁজে ছিল। তবে 1988 সাল পর্যন্ত সুদের হার বেশি হওয়ায় অতিরিক্ত নগদ অর্থ রাখা ব্যাংকগুলো সরাসরি সিকিউরিটিজ বিক্রি করা অন্য ব্যাংকগুলোর সাথে লেনদেন করত না। ব্রোকারদের মাধ্যমে তাই সিকিউরিটিজ এবং নগদ অর্থ লেনদেন করত ব্যাংকগুলো। তবে সেই সময়ে সরাসরি সিকিউরিটিজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বেশ সমস্যা ছিল। অনেক সময় সেটি দেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় ছড়িয়ে থাকার কারণে আসল সিকিউরিটিজ ইস্যু করতে বহুদিন সময় লাগতো, কোনো সময় কয়েক বছরও লেগে যেত। তাই সিকিউরিটিজ বিনিময়ের প্রমাণ হিসেবে একটি ব্যাংক রিসিট দেওয়া হতো, সেটি দেখিয়ে ব্যাংক থেকে টাকা নেওয়া যেত। মেহতা এই ব্যাংক রিসিটকে নকল করে তা কাজে লাগিয়েই ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ নেওয়া শুরু করেন। This whole scam or whatever you call irregularities has been not committed by any one person. হর্ষদ বন্ধ হয়ে যাওয়া কোম্পানির অধিকাংশ শেয়ার কিনে সেই কোম্পানিতে টাকা ঢেলে স্টক মার্কেটে সেই কোম্পানির দাম বাড়িয়ে দিতেন। এর পেছনে কাজ করেছিল তার উদ্ভাবিত রিপ্লেসমেন্ট কস্ট তত্ত্ব। স্টক মার্কেটে মেহতার প্রভাব এতটাই বেড়ে যায় যে ব্যাংকগুলো তার পেছনে টাকা ঢালতে রাজি হয়ে যায়। সুচেতা দালাল নামের এক সাংবাদিকের হাত ধরে প্রথমে মেহতার জালিয়াতির কথা প্রকাশ পায়। তার লেখা বই দ্য স্ক্যাম ফ্রম হর্ষদ মেহতা টু কেতান পারেখ এই সুচেতা ব্যাখ্যা করেছিলেন কিভাবে মেহতা ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের টাকাকে ব্যবহার করে স্টক মার্কেটের এই জালিয়াতি নিশ্চিত করেছেন। 1992 সালে সরকারের সিকিউরিটিজের পরিমাণে টান পড়তেই এসবিআই তদন্ত শুরু করে এবং তারপর হিসাব করে মোটা অঙ্কের গরমিল দেখতে পায় তারা। মেহতা যে নকল ব্যাংক রিসিট দেখিয়ে টাকা নিয়েছেন সে জালিয়াতি ধরা পড়তেই স্টক মার্কেটে 72% ধস নামে। এই ধস ঠিকঠাক হতে লেগে যায় 2 বছরের বেশি সময়। 1992 সালের 9 নভেম্বর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন 90টি কোম্পানির 2.8 মিলিয়ন শেয়ার আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে মেহতাকে। একই সঙ্গে তাকে স্টক মার্কেটে বিনিয়োগ করা থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। Banks who were the deciding authority, who were the one who had the more of a say in the market. মেহতা অবশ্য দাবি করেছিলেন তাকে এসকেপ গোট হিসাবে ব্যবহার করা হয়েছে, যদিও 1995 সালে তিনি স্টক মার্কেটে গুরু হিসেবে কিছুদিনের জন্য আবারও ফেরত আসেন। 1999 সালে তাকে আবারও জেলে পাঠানো হয়। 2001 সালে বিচার চলাকালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মেহতা। অদ্ভুত বিষয় হলো তার মৃত্যুর পর সেন্সেক্স ইন্ডেক্স 77 পয়েন্ট বেড়ে যায়, সম্ভবত তাকে সম্মান জানাতেই। 2022 সালের জুলাই মাসের শুরুর দিকে স্টক মার্কেটের বিগ বুল হর্ষদ মেহতার বিধবা স্ত্রী জ্যোতি এবং তার পরিবার মেহতার নামে একটি ওয়েবসাইট খোলেন। ওয়েবসাইটটি খোলার উদ্দেশ্য আয়কর বিভাগের কাছ থেকে তিনি এবং তার পরিবারের সদস্যদের নিয়মিত হয়রানির কথা প্রকাশ করা, যার শিকার হতে হচ্ছে তার স্বামী মারা যাওয়ার 2 দশক পরেও। এমনকি বিভিন্ন বিচারে 1200 মামলা জেতার পরেও এই হয়রানি পিছু ছাড়ছে না তাদের।